রানওয়েতে একটি বোয়িং 747 টেক অফ করার জন্য একদম রেডি ছিল। পাইলট থ্রাস্ট লিভার উপরে করে লাইট অন করে, ইঞ্জিন অন করে এবং এয়ারক্রাফট এখন টেক অফ স্পিড ক্রস করে ফেলেছে, এমন স্পিড যেখান থেকে ফিরে আসা অসম্ভব। ঠিক এমন সময়ে পাইলটরা ঘন কুয়াশার মধ্যে আরেকটি এয়ারক্রাফট দেখতে পান, যেটিও ছিল বোয়িং 747। সেই বিমানটি সরাসরি তাদের দিকে এগিয়ে আসছিল, আর মাত্র কিছু মিটার দূরে ছিল। এরপর যা হয়েছিল সেটি কল্পনা করাও কঠিন। এখন কোশ্চেন হচ্ছে, পরিস্থিতি এই দুর্ঘটনার দিকে মোড় কীভাবে নিল? এয়ার ট্রাফিক কন্ট্রোলার কী করতেছিল এমন ছোট ভুল যেটি কারণ হয়ে দাঁড়ায় এভিয়েশন ইন্ডাস্ট্রির সবচেয়ে ডেডলিয়েস্ট এয়ারক্রাফট ক্র্যাশ হিসেবে। মূলত এই ঘটনা শুরু হয় 26 মার্চ 1977 সালে, যেটি ছিল দুর্ঘটনার আগের দিন। সেদিন প্যান অ্যাম ফ্লাইট 1736 লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট থেকে টেক অফ করে, যাত্রার মাঝখানে নিউ ইয়র্কে ল্যান্ড করে এবং কিছু প্যাসেঞ্জার সেখান থেকে বিমানে তুলে। এরপর বিমান ডেস্টিনেশন ছিল লাস পালমাস। এটি একটি চার্টার্ড ফ্লাইট ছিল, সেজন্য বিমানটি পুরো প্যাসেঞ্জারে ভরা ছিল। 1977 সালে ক্যানারি আইল্যান্ডের সৌন্দর্যের পিছনে পলিটিক্যাল টেনশন চলতেছিল। এখানে একটি গ্রুপ ছিল MPAIAC। তারা স্পেন থেকে ক্যানারি আইল্যান্ডের স্বাধীনতার জন্য আন্দোলন করছিল। তারা তাদের ক্যাম্পেইনের জন্য মাঝে মাঝে ভায়োলেন্সের মতো কাজও করত। এরকম একটি ভায়োলেন্ট ইভেন্টের কাজ এই এয়ারক্রাফট ক্র্যাশের সূচনা। এখন আবার ফিরে আসা যাক এয়ারক্রাফট দুর্ঘটনায়। প্রথমে নিউ ইয়র্ক JFK ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্যান অ্যাম প্যাসেঞ্জার তুলে এবং রওনা হয় লাস পালমাসের দিকে। বিমানের কেবিন ক্রুদের মধ্যে ছিলেন 56 বছর বয়সী ক্যাপ্টেন ভিক্টর গাফস, 39 বছর বয়সী ফার্স্ট অফিসার রবার্ট বার্ক এবং 46 বছর বয়সী ইঞ্জিনিয়ার জর্জ। এছাড়াও ছিল 13 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্টস এবং 380 জন প্যাসেঞ্জার। এটা তো ছিল ইনফরমেশন প্যান অ্যাম ফ্লাইট 1736 এর, যেটা এখন আটলান্টিক ওশানের উপর উঠতেছিল। এবার আসা যাক দ্বিতীয় ফ্লাইটের দিকে, যেটি এই দুর্ঘটনার শিকার হবে। নেদারল্যান্ডের অ্যামস্টারডাম এয়ারপোর্টে KLM ফ্লাইট 4805 টেক অফের জন্য রেডি হচ্ছিল। এটিও একটি বোয়িং 747 ছিল এবং এটিরও গন্তব্য ছিল লাস পালমাস। এই ফ্লাইটের কেবিন ক্রুদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন চেকভ, ফার্স্ট অফিসার কালাস সামাইত, ইঞ্জিনিয়ার উইলিয়াম, 11 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্টস এবং প্যাসেঞ্জার ছিল 235 জন। KLM ফ্লাইট 4805 অ্যামস্টারডাম এয়ারপোর্ট থেকে বোর্ডিং করে টেক অফ করে। এখন দুটি বিমানই ক্যানারি আইল্যান্ডের লাস পালমাস এয়ারপোর্টের দিকে রওনা হয়ে গেছে। এই সময় দুইজন ব্যক্তি লাস পালমাস এয়ারপোর্টের টার্মিনাল বিল্ডিংয়ের দিকে যায় এবং একটি ফ্লাওয়ার শপের মধ্যে একটি ব্যাগ রেখে গায়েব হয়ে যায়। এই ব্যাগে কাউন্টডাউন টাইমারের সাথে একটি বম্ব ছিল। ঠিক একটাই লাস পালমাস এয়ারপোর্টের রিসেপশনে একটা ফোন কল আসে এবং কলে অপর প্রান্তের ব্যক্তি নিজেকে MPAIAC গ্রুপের দাবি করে। এটি সেই গ্রুপ যেটির কথা আমরা ভিডিওর শুরুতে জেনেছিলাম। সেই ব্যক্তি বলে 15 মিনিট পরে লাস পালমাস এয়ারপোর্টে বিস্ফোরণ হবে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ খবর পাওয়ার সাথে সাথে 15 মিনিটের মধ্যে লাস পালমাস এয়ারপোর্ট খালি করে দেয় এবং যেমনটি ফোনে বলা হয়েছিল ঠিক তেমনটি হয়। 15 মিনিট পর এয়ারপোর্টে একটি বোম বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে টার্মিনাল বিল্ডিং এর ছাদের একটি বড় অংশ ধসে পড়ে। এরপর লাস পালমাস এয়ারপোর্টের সকল ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয় এবং যে ফ্লাইটগুলো সেখানে ল্যান্ড করবে সেগুলোকে অন্য এয়ারপোর্টে ডাইভার্ট করে দেওয়া হয়। অ্যামস্টারডাম থেকে আসা ফ্লাইট KLM 4805 প্রায় এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলার পাইলটদের এয়ারপোর্টে হওয়া দুর্ঘটনার কথা জানায় এবং ফ্লাইটটিকে টেনেরিফ আইল্যান্ডের এয়ারপোর্টের দিকে ল্যান্ড করতে বলে, যেটা এখান থেকে 110 কিলোমিটার দূরে ছিল। KLM ফ্লাইট 25 মিনিট ফ্লাইট করে এবং দুপুর 1:38 মিনিটে টেনেরিফ এয়ারপোর্টে রানওয়ে 30-তে ল্যান্ড করে ফেলে। ঠিক ওই সময় নিউ ইয়র্ক থেকে আসা ফ্লাইট প্যান অ্যাম 736 লাস পালমাসের কাছাকাছি পৌঁছে গেছিল। সেটিকেও টেনেরিফ আইল্যান্ডের এয়ারপোর্টে অবতরণ করতে বলা হয়। এই সময় আরও অনেক ফ্লাইট ছিল যেগুলোকেও টেনেরিফ আইল্যান্ডে ডাইভার্ট করা হয়েছিল, কারণ এটি ছিল সবচেয়ে কাছাকাছি এয়ারপোর্ট। এজন্য এই এয়ারপোর্টে ফ্লাইটের প্রেশার বাড়তে ছিল। টেনেরিফ এয়ারপোর্ট পাহাড়ি এলাকার মধ্যে একটি ছোট এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের উচ্চতা আটলান্টিক ওশান থেকে 200 ফিট। এই এয়ারপোর্ট পাহাড়ে ঘেরা, সেজন্য ওশান থেকে বাতাস যখন পাহাড়ে ধাক্কা খেয়ে উপরে ওঠে তখন ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। আর এইসব এই জায়গায় হঠাৎ করে হয়ে যাওয়া অনেক স্বাভাবিক একটি ব্যাপার। যখন KLM ফ্লাইট এবং প্যান অ্যাম ফ্লাইট টেনেরিফ এয়ারপোর্টে ল্যান্ড করছিল তখন এয়ারপোর্টের ভিজিবিলিটি ঠিকই ছিল, কিন্তু এর ঠিক পরে এখানে মেঘের ফলে ভিজিবিলিটি অনেক কমে যায়।
যখন মেঘ রানওয়েতে থাকে তখন ভিজিবিলিটি 300 মিটার থেকেও কম হয়ে যায়। এখন এই ফ্লাইট দুটিকে এই এয়ারপোর্টে কত সময় থাকতে হবে সেটি এখনও কনফার্ম ছিল না। প্যাসেঞ্জারদের নামিয়ে দেওয়া হয় যাতে তারা লং ফ্লাইটের পর ফ্রেশ হতে পারে। KLM ফ্লাইট এই সময় রিফিউল করে যেন লাস পালমাস এয়ারপোর্ট খুললে সেখানে ফিউল নিতে গিয়ে সময় নষ্ট না হয়। রিফিউলিং শুরু করার সাথে সাথে লাস পালমাস খোলার খবর চলে আসে। প্যাসেঞ্জারদের আবার অনবোর্ড করা হয়, কিন্তু KLM এর রিফিলিং এর জন্য ট্যাক্সিওয়ে তখনও অফ ছিল। টেনেরিফ এয়ারপোর্ট একটি ছোট এয়ারপোর্ট যেখানে একটি রানওয়ে, একটি ট্যাক্সিওয়ে এবং একটি অ্যাপ্রন আছে, যেটিতে টার্মিনাল বানানো হয়েছে। এই ছোট এয়ারপোর্টে একসাথে এত বেশি ট্রাফিক কন্ট্রোল করা অনেক কষ্টদায়ক ছিল। KLM ফ্লাইটের রিফিলিং এর জন্য প্যান এম ফ্লাইট রানওয়েতে যেতে পারছিল না। সেজন্য প্যান এম ফ্লাইটকে বলা হয় যতক্ষণ KLM ফ্লাইটের রিফিলিং না হয় প্যান এম ফ্লাইটকে টার্মিনালের কাছে করতে হবে। 4:45 মিনিটে অবশেষে KLM এর রিফিলিং শেষ হয় এবং ক্যাপ্টেন ট্যাক্সিওয়ে থেকে সরে যাওয়ার প্রস্তুতি নেয়। ট্যাক্সিওয়েতে অন্যান্য বিমানগুলো ছিল, সেজন্য KLMকে বলা হয় রানওয়েকে ট্যাক্সিওয়ে হিসেবে ব্যবহার করে অপর প্রান্তে গিয়ে 180 ডিগ্রি টার্ন নিয়ে যেন টেক অফ করে। KLM ফ্লাইট যখন রানওয়ে দিয়ে অপর প্রান্তে যাচ্ছিল তখন প্যান এম ফ্লাইটকে ইনস্ট্রাকশন দেওয়া হয় KLM ফ্লাইটের পিছনে যে C3 এক্সিট দিয়ে টার্ন করে ট্যাক্সিওয়েতে যেন চলে যায়, কারণ এই রানওয়ে দিয়ে KLM 4805কে টেক অফ করতে হবে। ভিজিবিলিটি অনেক কম ছিল এবং প্রতি মুহূর্তে আরো খারাপ হচ্ছিল পরিস্থিতি। KLM ফ্লাইট রানওয়েতে ট্যাক্সি করে পুরো রানওয়ে অতিক্রম করে এবং অপর প্রান্তে গিয়ে 180 ডিগ্রি টার্ন নিয়ে টেক অফ পজিশনে চলে আসে। প্যান এম ফ্লাইট রানওয়েতে ট্যাক্সি করে অতিক্রম করা শুরু করে। ফ্লাইটটি C1 C2 এক্সিট তো দেখতে পায়, কিন্তু ভিজিবিলিটি কম থাকার কারণে C3 এক্সিট দেখতে পায় না। এসব পরিস্থিতির জন্য রানওয়েতে সাইন মার্ক লাগানো থাকে, কিন্তু এই এয়ারপোর্টে সাইন মার্ক মিসিং ছিল। প্যান এম ফ্লাইট যখন C2 ক্রস করছিল তখন KLM ফ্লাইট কন্ট্রোল টাওয়ারে টেক অফের জন্য পারমিশন চায়। এখান থেকে শুরু হয় আসল সমস্যা। কন্ট্রোল টাওয়ার থেকে কুয়াশার কারণে দুটি বিমানকে দেখা যাচ্ছিল না। এই এয়ারপোর্টে রেডার সিস্টেমও ইনস্টল ছিল না। কন্ট্রোল টাওয়ার থেকে KLMকে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দেওয়া হয় এবং এর মধ্যে কোথাও তাদের টেক অফের পারমিশন দেওয়া হয়নি, কিন্তু KLM মনে করে তাদের টেক অফের পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। KLM এর ক্যাপ্টেন রিপ্লাই করে উই আর নাও এট টেক অফ। এখন ওরা উই আর নাও এট টেক অফ বলেছিল না উই আর টেকিং অফ বলেছিল এটা এখনো জানা যায়নি। এর জবাবে কন্ট্রোল টাওয়ার থেকে বলা হয় ওকে। এর কিছু সময় পরেই কন্ট্রোল টাওয়ার থেকে বলা হয় স্ট্যান্ড বাই ফর টেক অফ, আই উইল কল ইউ। এটা অনেক গুরুত্বপূর্ণ মেসেজ ছিল কারণ এখানে ক্লিয়ার ভাবে বলা হয়েছিল টেক অফ না করতে, কিন্তু এই মেসেজ KLM এর কাছে পৌঁছায়নি। কন্ট্রোল টাওয়ারের কাছাকাছি থাকা প্যান এম সব কনভারসেশন শুনছিল। তারা রিপ্লাই করে উই আর স্টিল ডাউন দ্য রানওয়ে। এর মানে কন্ট্রোল টাওয়ারের মেসেজ এবং প্যান এম এর মেসেজ একসাথে KLM এর কাছে পৌঁছায়। সেজন্য KLM কোনো মেসেজ না শুনে জাস্ট একটা শব্দ শুনতে পায়। কন্ট্রোল টাওয়ার প্যান এম ফ্লাইটকে বলে যখন আপনারা C2 দিয়ে রানওয়ে এক্সিট করবেন তখন জানাবেন। প্যান এম রিপ্লাই করে ওকে, কিন্তু KLM ফ্লাইটের পাইলট ততক্ষণে থ্রাস্ট লিভার উপরে তুলে দেয় কারণ তারা মনে করেছিল তাদের পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। কুয়াশার কারণে তারা শুধু 300 মিটার পর্যন্ত দেখতে পাচ্ছিল। এরপর প্যান এম এর পাইলটরা হঠাৎ করে রানওয়েতে হেডলাইটের আলো দেখতে পান। প্রথমে তারা মনে করে KLM ফ্লাইট দাঁড়িয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পরে তারা বুঝতে পারে KLM ফ্লাইট দ্রুত বেগে তাদের দিকে এগিয়ে আসছে। তারা সাথে সাথে প্লেনটি সাইড করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। KLM এর রাইট ইঞ্জিন প্যান এম এর উপরের অংশে ধাক্কা লাগে এবং KLM 150 মিটার দূরে রানওয়েতে আছড়ে পড়ে এবং এরপরে বিমানটিতে আগুন লেগে যায়। KLM টেক অফের কিছুক্ষণ আগে রিফিলিং করেছিল। বিমানটির জ্বালানির ট্যাঙ্ক পূর্ণ ছিল। এখান থেকে আগুনের ভয়াবহতা বোঝা যায়। KLM এর সকল প্যাসেঞ্জার সেখানে মৃত্যু হয়। প্যান এম এর উপরের অংশ ধ্বংস হয়ে যায়। উপরের অংশের প্যাসেঞ্জাররা কিছু বুঝে ওঠার আগে মারা যায়, কিন্তু নিচে ইকোনমি ক্লাসের প্যাসেঞ্জাররা বের হওয়ার সুযোগ পায়। অনেকে আবার 20 ফুট উপর থেকে লাফ দিয়ে নিজেদের জীবন বাঁচান। প্যান এম এর শুধু 61 জন জীবিত বেঁচে যায়। কন্ট্রোল টাওয়ার অ্যাক্সিডেন্ট হওয়ার কিছু সময় পরে এটি বুঝতে পারে, কারণ সেখানে ভিজিবিলিটি অনেক কম ছিল। এই অ্যাক্সিডেন্টে 583 জন মারা যায়। ইনভেস্টিগেশনে ককপিট রেকর্ডার থেকে সকল তথ্য নেওয়া হয় এবং এখান থেকেই দুর্ঘটনার সকল তথ্য পাওয়া যায়, যা আপনারা এতক্ষণ শুনছিলেন। ইনভেস্টিগেশনে বলা হয় এই অ্যাক্সিডেন্টের চেইন অফ ইভেন্টস দায়ী ছিল। প্রথমে লাস পালমাসে বম্ব ব্লাস্ট, এরপর KLM এর রিফিলিং এর জন্য ট্যাক্সিওয়ে ব্লক করা, এরপর হঠাৎ করে ভিজিবিলিটি কমে যাওয়া এবং প্যান এম এর C3 এক্সিট মিস করা। ইনভেস্টিগেশন অফিসাররা এই দুর্ঘটনার জন্য KLM ফ্লাইট 4805 এর ক্রু মেম্বারদের দায়ী করে, কারণ তারা কোনো প্রকার পারমিশন ছাড়া টেক অফ করেছিল। এই দুর্ঘটনার পর এভিয়েশন ইন্ডাস্ট্রিতে অনেক পরিবর্তন আসে। সকল এয়ারপোর্টে রেডার ম্যান্ডেটরি করা হয়।
হোল্ডিং পয়েন্টস এবং ইন্ডিকেটর কম্পালসারি করা হয়, কল সাইন এবং রুলসে চেঞ্জ নিয়ে আসা হয়।